আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 6 দফা দাবিতে এবার সারা দেশে শাটডাউন কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন, বন্ধ একাডেমিক কার্যক্রম। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে আশা রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 মাস ধরে বন্ধ বেনাপোল পেট্রোপোল সীমান্তে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক, আমদানি রপ্তানিতে জটিলতা। এবং আজ ভয়াল 29 এপ্রিল 1991 সালের এ দিনে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয় কক্সবাজার চট্টগ্রাম উপকূল, মারা যায় প্রায় 1,38,000 মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবি বাস্তবায়নে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান গেটে তালা লাগিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় এর বিষয়ে হাইকোর্টের আদেশ বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত সহ অবিলম্বে 6 দফা বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কুমিল্লায় বেলা 11:30টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন শুরু হয়। এ সময় ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে সবাইকে বের করে দিয়ে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসিয়ার বোন এবং প্রতিবেশী সহ মামলায় গুরুত্বপূর্ণ 10 জনের সাক্ষ্য নেওয়া হয়। এর আগে সকালে প্রধান আসামি হিটু শেখ সহ অন্যান্য আসামিদের ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরায় নেওয়া হয়। আগামী সপ্তাহের মধ্যেই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল। গত 13 এপ্রিল এই মামলায় পুলিশ চার্জশিট দাখিল করে। এরপর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কাজ। আজকে বিজ্ঞ আদালতে আমরা 10 জন সাক্ষীকে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছে। বিজ্ঞ আদালত পরবর্তীতে আগামীকাল আবার এই মোকদ্দমার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। মেডিকেল অফিসারগণ আগামীকাল সাক্ষী দিবেন। আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মেনে দেশ পরিচালনা করলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দেশের শাসন ক্ষমতা ধার্মিক নিঃস্বার্থ ব্যক্তিদের থাকা প্রয়োজন জানিয়ে আগামীতে জামায়াতে ইসলামকে বেছে নেওয়ার আহ্বান জানান। সোমবার রাতে খুলনার শিরোমণি শহীদ মিনার চত্বরে জামায়াতের দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শাসন ক্ষমতা ধার্মিক, চরিত্রবান এবং নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামায়াত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দ্রুত গ্রেফতার ও বিচারের সোপর্দের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। সকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তারা এই বিক্ষোভ এবং সমাবেশ করেন। সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় অবিলম্বে উচ্চ আদালত ও নিম্ন আদালতে ফ্যাসিবাদের দোষর এবং চিহ্নিত দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের দাবি জানান। একই দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নড়াইল আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু এ সময় বক্তব্য রাখেন। বক্তারা বিচারের নামে যারা অতীতে দলবাজি করেছে তাদের অপসারণ ও শাস্তির দাবি জানান। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
এ সময় তারা ওই অফিস থেকে বর্তমানে চলমান বিভিন্ন প্রকল্প ও গত 5 বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে যান। দুপুর 2টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই অভিযান চালায় দুদকের একটি দল। দুদকের উপ সহকারী পরিচালক মশিউর রহমান ও শরীফুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনাপোল পেট্রোপোল সীমান্তের 0 পয়েন্টে 2 দেশের বাণিজ্যিক প্রতিনিধিদের মধ্যে প্রয়োজনীয় বৈঠক 8 মাস ধরে বন্ধ রয়েছে। এই বৈঠকে আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হতো। দীর্ঘদিন বৈঠক বন্ধ থাকায় আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দিয়েছে নানা জটিলতা। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই আন্দোলনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আগে আমদানি রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধানে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দরের 0 পয়েন্টে ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হতো। 5 আগস্টের পর থেকে সেই আলোচনা বন্ধ। ট্রান্সশিপমেন্ট প্রথা বাতিল ও বেনাপোল বন্দরের কার্গো শাখার কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। এগুলো নিয়ে দুই দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও কাস্টমস ও বন্দরের সমন্বয়ে বৈঠক অতি জরুরি। এতে বন্দরের বাণিজ্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে পড়েছে। সেখানে বেশ কয়েকটি সমস্যা তো আগেও ছিল, এখনো আছে। নিয়মিত যোগাযোগ, দুই দেশে 5 সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল 2006 সালে, যে প্রতি মাসে একবার করে দুই দেশের কাস্টম কর্মকর্তা পোর্ট এরা আলোচনা করবে বিভিন্ন সমস্যা নিয়ে। এটা অবিলম্বে করা উচিত। ভারত এবং বাংলাদেশের সাথে এই স্টেক হোল্ডারদের নিয়ে যদি একটা বৈঠক করা যায়, তাহলে আমার মনে হয় এটা ব্যবসার ক্ষেত্রে দুই দেশের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং যে কোনো জটিলতা নিরসনের ক্ষেত্রে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক করার একটি রেওয়াজ আছে। দুই বন্দরের মধ্যে আমাদের পরিচালক পর্যায়ে যোগাযোগ আছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা এবং যে কোনো বিষয়ে আমরা কথা বলি। এই পরিস্থিতি উত্তরণে ভারতীয় বন্দর কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশি ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জমি লিখে না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের আশারিয়াচর এলাকায় বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে তার পাষণ্ড সন্তানরা। এ ঘটনায় এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, রোববার দুপুরে বাড়ির সামনে রাস্তায় ফেলে আশারিয়াচর গ্রামের 70 বছর বয়সী বৃদ্ধ বাবা আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করেন তার ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। ভুক্তভোগী বাবা সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এদিনে ঘূর্ণিঝড় ম্যারিয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয় কক্সবাজার চট্টগ্রাম উপকূল। এতে প্রাণ হারান প্রায় 1,38,000 মানুষ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হন হাজারো মানুষ। সেই ভয়ঙ্কর স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ। এদিকে এত প্রাণহানির পরেও গত 34 বছরে মানুষের জীবন রক্ষায় গড়ে ওঠেনি টেকসই বাঁধ। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধরুং ইউনিয়নের পিল্লারপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস। 1991 সালের ঘূর্ণিঝড়ে বংশের 73 জন স্বজনকে হারিয়েছেন তিনি। স্বজনেরা কেউ পানির তোরে ভেসে গেছে, কেউ বা মারা যান গাছ কিংবা দেয়াল চাপায়। জেলে মোহাম্মদ ইউনুস এখনো 34 বছর আগের ভয়াল সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। মোহাম্মদ ইউনুসের মতো কুতুবদিয়ার আলী আকবর ডেইলের তাবালের চর গ্রামের বয়োবৃদ্ধা পুতিলা বেগম, আয়েশা বেগমও হারিয়েছেন সন্তান স্বজনদের। মা বাবা মারা গিয়ে আতুন পঞ্চানে দুয়া গিয়ে না আর 7 বছর জায়গায়। এদিকে স্বজন হারানো মানুষগুলো 34 বছর ধরে ক্ষত বয়ে বেড়ালো টেকসই বাঁধ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে তলিয়ে যায় তাদের ফসল, গ্রাম। এ নিয়ে রয়েছে ক্ষোভ, দুশ্চিন্তা। এক সময় ছিল 54 বর্গ কিলোমিটার, এখন এই দ্বীপটা বাঁধতে এখন আসছে 17 কিলোমিটার। কুতুবদিয়ার মানুষের অধিকার বেড়িবাঁধ, আর কোনো কথা নাই। আমাদের বেড়িবাঁধ ছাড়া আমরা সবকিছু আমাদের অর্থহীন।
এদিকে কুতুবদিয়ার ভাঙা বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করলেও সরকারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সংস্কারের নামে প্রতি বছর অর্থ অপচয় করে। ভাঙার সাথে সাথে যদি ওনারা কাজ করে ফেলে তাহলে আমাদের ভাঙলো 1 কিলোমিটার, কাজ তো করতে হবে 5 কিলোমিটার ওনাদের। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মানুষের সুরক্ষায় দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। কুতুবদিয়ার যে বেড়িবাঁধ সুপার ডেক নির্মাণ করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ডিপিপি প্রেরণ করা আছে, সেটা সরকারের উচ্চ পর্যায়ে পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেই সে প্রেক্ষিতে হয়তো কার্যক্রম গ্রহণ করা হবে। দ্বীপ রক্ষায় যুগোপযোগী উদ্যোগের দাবি জানিয়েছেন কুতুবদিয়াবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরে গতকালের ঝড় ও শিলাবৃষ্টিতে 7,092 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 5,000 হেক্টর পাকা বোরো ধান রয়েছে। এছাড়া পাট, তিল, মরিচ, শাকসবজি ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার 8 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ধানের ক্ষতি হয়েছে চৌগাছা উপজেলায়। কৃষি বিভাগ দ্রুত জমি থেকে পানি সরিয়ে ফেলা সহ ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে ক্ষতিগ্রস্তদের। প্রকৃত কৃষকদের কাছ থেকে 50 লাখ টন ধান ক্রয় করা সহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ। দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা প্রকৃত কৃষকদের কৃষি কার্ড, ধান সহ ফসলের লাভজনক দাম ও সিন্ডিকেট ভেঙে কৃষক সমবায় বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। পরে নগরীতে মিছিল বের করা হয়। চিনিকলে কর্মরত অস্থায়ী শ্রমিকদের জন্য সরকার ঘোষিত প্রণোদনার 5% কার্যকরের দাবিতে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে মিলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই সমাবেশ করেন শ্রমিক কর্মচারীরা। সুগার মিলের সিবিএ সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা স্থায়ী শ্রমিক কর্মচারীদের ন্যায় অস্থায়ী শ্রমিক কর্মচারীদের জন্য একই ধরনের প্রণোদনা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। শেরপুরের শ্রীবর্দী গারো পাহাড়ের সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধভাবে সবজি বাগান গড়ে তোলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। গতকাল দিনভর অভিযান চালিয়ে ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের সদর মালাকোচা ও কর্ণঝোড়া বিটের আওতাধীন প্রায় 30 একর সংরক্ষিত বনভূমির 35টি অবৈধ সবজি বাগান উচ্ছেদ করা হয়। একই সাথে বন্য হাতির চলাচলের জায়গা থেকে জিআই তার কেটে দিয়ে বৈদ্যুতিক জেনারেটর ভেঙে ফেলা হয়। ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এসপি তানফির আহমেদ ইমন ও বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভূগর্ভস্থ শোধনাগারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান, প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াজেদ আলী ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস এ সময় উপস্থিত ছিলেন। এই শোধনাগারটির মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌরসভার 40% পরিবার বিশুদ্ধ পানি পাবে। পরবর্তীতে অন্যদেরকেও বিশুদ্ধ পানির আওতায় আনা হবে। 12,84,00,000 টাকা ব্যয়ে ভূগর্ভস্থ পানি শোধনাগারটি নির্মাণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কৃষি সমৃদ্ধি আমাদের, কৃষি আমাদের প্রাণ, এই স্লোগান নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকার ধামরায়ে চলছে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। গতকাল উপজেলা মাঠে মেলার উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক। এ উপলক্ষে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মেলার 9টি স্টলে মালচিং পদ্ধতিতে ধান চাষ, মাশরুম চাষ ও মধু উৎপাদন সহ আধুনিক পদ্ধতিতে কিভাবে অধিক ফলন পাওয়া যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। কুমিল্লায় শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা ভেন্যুর খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। উদ্বোধনী খেলায় 1-0 গোলে চাঁদপুর জেলা দলকে হারিয়ে জয়লাভ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলা দল অংশ নিচ্ছে।
ময়মনসিংহে ত্রিশালে অনুষ্ঠিত হয়ে গেল ধলা স্কুল অ্যান্ড কলেজের ১৩২তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 2 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো, ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। এ সময় মোহাম্মদ আব্দুস সাত্তার, নুরুল হক সরকার, আব্দুল হাই এমদাদ, রুহুল উদ্দিন এবং মুজিবুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।